একটা দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে সবাই। পেছনে ফেলে এসেছে অসংখ্য ষড়যন্ত্র, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর ত্যাগ। রাজধানীর পথে শুরু হওয়া এই যাত্রা কি তাদের নিয়ে যাবে কাঙ্ক্ষিত পরিণতির দিকে? কে ফিরে পাবে তার ভালোবাসার মানুষকে, আর কার ভাগ্যে লেখা আছে বিচ্ছেদ? আজকের পর্বেই ধীরে ধীরে খুলে যাবে সব রহস্য, আর আমরা পৌঁছে যাব আ জার্নি টু লাভ ড্রামার বহুল প্রতীক্ষিত শেষ অধ্যায়। তাহলে চলো, আর কোনো অপেক্ষা নয়, শুরু হোক আমাদের এই গল্পের অন্তিম পথ চলা। তো গত পর্বে আমরা দেখেছিলাম মার্কিউসকে নিয়ে নিংয়ের দলের সবাই আন রাজ্যের রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয়। পরের শহরে পৌঁছানোর পরেই নিং ওর বিষের অ্যান্টিডোট পেয়ে যায়, কিন্তু যাওয়ার পথে রুই আর নিংকে এত কাছাকাছি দেখে মার্কিউস হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। তাই ওরা যখন বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় থামে, মার্কিউস ওদের খাবারের মধ্যে এমন এক জিনিস মিশিয়ে দেয় যা খেলে মানুষের ডায়রিয়া হয়ে যায়। তাছাড়া স্যুপটা বানানো হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, যেটা খেলে নিংয়ের ক্ষত সারতে আরো অনেক বেশি দেরি হবে। চিয়ান খাবারের গন্ধে বিষয়টা ধরে ফেলে। রুই এটা জানতে পেরে মার্কিউসের উপর অনেক রেগে যায় আর তার সাথে দেখা করতে চায়। নিং ওকে বলে, তুমি চিন্তা করো না, এটা আমার আর মার্কিউসের মধ্যেকার ব্যাপার, আমি নিজে গিয়ে তার সাথে কথা বলবো। নিং তখন মার্কিউসের রুমে গিয়ে তাকে বলে, তোমার জীবন বাঁচানোর বদলে আমাদের প্রতি তাহলে তুমি এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছো? তোমার ছলছাতুরিগুলো নিহাতি একটা বাচ্চা ছেলের মতো। তুমি নিজেও এটা ভালোভাবে জানো যে আমি মার্শাল আর্টে তোমার থেকে অনেক বেশি পারদর্শী, তাই আমি চাইলেই তোমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারি। মার্কিউস ওর কথা শুনে বলে, তাহলে মেরে ফেলো, তুমি যেমন কিছুই করবে না তা আমি খুব ভালোভাবেই জানি, কারণ আমাকে ছাড়া তোমাদের মিশন সফল করা কঠিন। নিং তখন তাকে বলে, তুমি ঠিকই ধরেছ, তাই আমি তোমার সাথে নতুন একটা ডিল করতে চাই। আমি খবর পেয়েছি যে আন রাজা আমাদের দেওয়া স্বর্ণ নিয়ে আরেক রাজ্যকে আক্রমণ করার চিন্তা ভাবনা করছে। সে ভালোভাবেই জানে তুমি তাকে পছন্দ করো না, তাই এটা নিশ্চিত যুদ্ধ করতে সে তোমাকেই পাঠাবে। আর যদি কোনোভাবে তুমি যুদ্ধে হেরে যাও, তাহলে এই সুযোগকে কাজে লাগিয়ে রাজা তোমাকে ইচ্ছা মতো শাস্তি দিতে পারবে। তুমি যুদ্ধ বিদ্রোহ একদমই পছন্দ করো না, তাই না? কিন্তু আন রাজা আর তার দুই প্রিন্সের স্বভাবই হলো সবসময় যুদ্ধ করা, তাই যে প্রিন্সই সিংহাসনে বসুক না কেন, তোমার লক্ষ্য কখনো পূরণ হবে না। তবে এই পরিস্থিতি থেকে বের হতে আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা দুই প্রিন্সের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিব, আর তারা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে সিংহাসন হারাবে। এই সুযোগে তৃতীয় প্রিন্সকে সিংহাসনে বসিয়ে তুমি এই রাজ্যের ক্ষমতাশীল একজন মানুষ হয়ে উঠতে পারবে। মার্কিউস তখন তাকে বলে, তো তুমি আমাকে এত সাহায্য এই জন্য করছো যেন আমি ক্ষমতায় আসার পরে তোমাদের রাজাকে মুক্ত করে দিতে পারি, তাই না? নিং তার উত্তরে বলে, এই তো ভালোই বুঝতে পেরেছো, কিন্তু আমার আরেকটা শর্ত আছে। এখন থেকে তুমি আমাদের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করবে না এবং রুই থেকে সবসময় দূরে থাকবে। ভেবে দেখো, নোবেল কনসোর্টের সাথে প্রেমের নাটক করার থেকে আমার সাথে কাজ করা তোমার জন্য অনেক বেশি লাভজনক হবে। নিং নোবেল কনসোর্টের সাথে তার অ্যাফেয়ারের কথা জানে দেখে মার্কিউস অনেক অবাক হয়। সে নিংকে অনুরোধ করে যেন রুইকে এ ব্যাপারে কিচ্ছু না বলে, কারণ সে রুইয়ের চোখে নিজের জন্য ঘৃণা দেখতে চায় না। কিন্তু রুই তো এ ব্যাপারে সবই জানে। যাই হোক, নিং সেটা মার্কিউসকে জানায় না। সে বলে, তোমার কার সাথে অ্যাফেয়ার আছে কি না আছে এতে রুইয়ের কিছুই যায় আসবে না। তোমার না একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে, তুমি বরং তার মন জয় করার চেষ্টা করো, তাহলে অন্তত তার বাবা তোমাকে ক্ষমতা লাভে সাহায্য করবে। এ কথা বলে নিং সেখান থেকে বের হয়ে যায়। পরদিন ওরা রাজধানীর অনেক কাছের একটা শহরে চলে আসে। সেখানে একটা গাছের সামনে দাঁড়িয়ে রুই মনে করতে থাকে কিভাবে ওর বাবা সামান্য কিছু টাকার জন্য ওকে স্কারলেট গার্ডের কাছে বিক্রি করে দিয়েছিল। তখন সেখানে মার্কিউস চলে আসে আর রুইকে বলে, আমার মাস্টার প্রায় এই জায়গায় মার্শাল আর্ট প্র্যাকটিস করতো, আর এখানকার খেজুরগুলো খেতে অনেক মজা, দাঁড়ান আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। এই বলে মার্কিউস সেই গাছে উঠে অনেকগুলো খেজুর পেড়ে নিয়ে আসে। সে তখন রুইয়ের কাছে তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চায় আর বলে, আমি বুঝতে পেরেছি আপনি আমার মাস্টার নন, আমার মাথা আগে ঠিক মতো কাজ করছিল না, তাই আমি ভুল করে ফেলেছি, আপনি আমার উপর প্লিজ রাগ করবেন না। রুই তখন তার কাছ থেকে খেজুরগুলো নিয়ে প্রিন্সেসকে দিয়ে দেয়। মার্কিউসের তো এটা মোটেও ভালো লাগে না। প্রিন্সেস যখনই একটা খেজুর খেতে যাবে, মার্কিউস তার হাত থেকে সেটা ফেলে দেয় আর বাকিগুলো কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এসব দেখে নিং তার কাছে এসে বলে, তুমি প্রিন্সেসকে এভাবে অসম্মান করতে পারো না, তোমার মতো বয়সের একজন লোকের এতটা ছেলে মানুষই করা শোভা পায় না। মার্কিউস তখন তাকে বলে, এসব কথা বাদ দাও, আমার তোমাকে আরো জরুরি কিছু বলার আছে। কালকে তুমি আমায় যে প্রস্তাব দিয়েছিলে আমি তাতে রাজি, আর আমার আন্তরিকতা দেখাতে তোমায় একটা কথা বলি। লিউদা হলের হেভেন পাথ থেকে তোমাদের রাজাকে সুরক্ষা দিতে কিছু মানুষ পাঠানো হয়েছিল, তাই না? তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য আমি আদেশ পেয়েছিলাম, কিন্তু এতগুলো বীর সেনার মরদেহ আমি নদীতে ফেলে দিতে পারিনি। তাদেরকে এই শহরেরই একটা জায়গায় কবর দেওয়া হয়েছে, তুমি চাইলে সেখানে যেতে পারো। মার্কিউসের কথা শুনে নিং আর তার সঙ্গীরা দৌড়ে সেই জায়গায় চলে যায়। তারা সবাই মিলে কবর খুঁড়ে সেসব সেনাদের দেহাবশেষ বের করে। এই সময় কেউই যেন তাদের কান্না ধরে রাখতে পারছিল না। এই সিনটা অনেক ইমোশনাল ছিল, কারণ তারা সবাই একে অপরকে নিজেদের ভাই মনে করত। তাদের নামকে কলঙ্কমুক্ত করতেই নিং এত দূর পথ পাড়ি দিয়ে রাজাকে বাঁচাতে এসেছে। এরপর তারা সেসব সৈন্যদের দেহাবশেষ পুড়িয়ে দিয়ে ছাই সংগ্রহ করে যেন নিজেদের রাজ্যে গিয়ে সসম্মানে তাদেরকে দাফন করা যায়। নিং মার্কিউসকে তার এই সাহায্যের জন্য অনেক ধন্যবাদ জানায়। রাতের বেলা নিং আর রুই একসাথে বসে যখন কথা বলছিল, তখন রুই তাকে বলে, আমার তোমাদের প্রতি অনেক হিংসা হয় জানো। আমি লিউয়ের কাছে শুনেছি লিউদা হলে যারা মারা যায় তাদের প্রতি বছর সম্মানের সাথে স্মরণ করা হয়, কিন্তু স্কারলেট গার্ডে বিষয়টা ভিন্ন। সেখানে কেউ মারা গেলে তাদেরকে চুপচাপ পুড়িয়ে ফেলা হয়, তাদের জন্য কোনো মেমোরিয়াল ট্যাবলেট বানানো হয় না। বেঁচে থাকতে তাদের নাম, ব্যক্তিত্ব, পারিবারিক পরিচয় সবকিছু এমনভাবে নথিভুক্ত করা হয় যেন তারা পালিয়ে যেতে না পারে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে তাদের অস্তিত্বকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়। আর দুঃখের বিষয় হলো, একসময় আমি এসব কিছুকে অনেক স্বাভাবিক মনে করতাম। আমি কখনো ভেবেই দেখিনি যে মানুষগুলো দেশের জন্য এতদিন কাজ করেছে তারাও সম্মান পাওয়ার অধিকার রাখে।
রুই এসব কথা বলে মন খারাপ করে সেখানে বসে থাকে। নিং ওর কষ্টটা বুঝতে পারে আর ওর মন ভালো করতে ওকে একটা ক্যান্ডি দেয়। পরদিন তারা সবাই রাজধানীতে পৌঁছে যায়, কিন্তু সেই রাজ্যের দ্বিতীয় প্রিন্স তাদেরকে অপমান করার জন্য রাস্তায় কিছু লোক ঠিক করে রেখেছিল। লোকগুলো তাদের উদ্দেশ্যে পচা শাকসবজি উপর থেকে ফেলতে শুরু করে, কিন্তু আমাদের লিউদা হলের সদস্যরাও তো কম যায় না। তারা সুন্দর মতো সবজিগুলো আবারও লোকদের দিকেই ফেরত পাঠিয়ে দেয়। মার্কিউস এরপর তাদেরকে নিয়ে একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়, কিন্তু সে তাদেরকে জানিয়ে দেয় যে রাজা কখন প্রিন্সেসকে দেখা করতে ডাকবে তার কোনো ঠিক নেই, তারা যেন সবসময় প্রস্তুত থাকে। যেমন কথা তেমন কাজ। সেদিনই মাঝরাতে রাজা প্রিন্সেসকে দেখা করার জন্য ডেকে বসে। যতই রাত হোক, রাজা যেহেতু ডেকেছে তাহলে তো দেখা করতে যেতেই হবে। কিন্তু সমস্যা হলো প্রিন্সেসের সাথে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। শুধু তাই না, প্রিন্সেস প্রাসাদে ঢোকার আগেই তাকে গেটের মধ্যে আটকে রেখে ভয় দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু প্রিন্সেস এতদিনে অনেক স্মার্ট হয়ে গেছে। সে খুব শান্তভাবে পুরো পরিস্থিতি সামলে নেয়। এরপর তাকে প্রাসাদের একটা রুমে নিয়ে বসিয়ে রাখা হয়, কিন্তু রাজার আর দেখা পাওয়া যায় না। পরদিন দুপুরবেলা রাজদরবারে গিয়ে মার্কিউস রাজাকে বাইপান ট্রাইবের কথা জানায়, কিন্তু রাজা তার কথা সেরকম কোনো পাত্তাই দেয় না। তার উদ্দেশ্য এখন ইউরাজ্যের দেওয়া সোনাদানা নিয়ে অন্য রাজ্য আক্রমণ করার। তাই সীমানা এলাকা রক্ষা করার জন্য এতগুলো সৈন্য পাঠানো তার পক্ষে সম্ভব না। সে শুধুমাত্র সীমান্তে নজরদারির জন্য কিছু প্রহরী পাঠায়। রাজার এমন উদাসীনতায় মার্কিউস খুবই বিরক্ত হয়ে যায়, কিন্তু আপাতত তার কিছুই করার নেই। সে যাওয়ার আগে রাজাকে জানিয়ে দেয় যে বাইপান ট্রাইবের পাশাপাশি স্কারলেট গার্ডের একদল লোকও তার উপর আক্রমণ করেছিল, তাই রাজা যেন বিষয়টিকে একটু খুঁটিয়ে দেখে। এদিকে দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু রাজা আর প্রিন্সেসের সাথে দেখা করতে আসে না। প্রিন্সেস সারাদিন অনেক ধৈর্য নিয়ে বসেছিল, কিন্তু এর চেয়ে বেশি সময় সেখানে বসে থাকলে তাকে দুর্বল মনে করা হবে। তাই সে রাত হওয়ার সাথে সাথে প্রাসাদ থেকে বেরিয়ে আসে আর সেখানে থাকা মন্ত্রীকে বলে, আপনাদের রাজা যখন এতই ব্যস্ত তাহলে আমি কাল তার সাথে দেখা করতে আসবো, কিন্তু আমার ধৈর্য এত বেশি না। যদি 3 দিনের মধ্যে আপনাদের রাজা আমাকে না জানায় যে আমি কখন আমার ভাইয়ের সাথে দেখা করতে পারবো, তাহলে আমি সাথে সাথে নিজের রাজ্যে ফিরে যাব। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। এটা বলে প্রিন্সেস সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নিং রুইয়ের সাথে কথা বলতে আসলে খেয়াল করে যে সে হাতে ব্যথা পেয়েছে। নিং তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় তারা যখন প্রিন্সেসের সাথে প্রাসাদে গিয়েছিল তখন রুই ছদ্মবেশে স্কারলেট গার্ডের হেডকোয়ার্টারে যায়। সে জানতে চাচ্ছিল যে এখন সেখানকার অবস্থা কেমন। ওখানে গিয়েই রুই হাতে ব্যথা পেয়েছে। নিং তখন আলতোভাবে ওর হাতে ওষুধ লাগিয়ে দিতে থাকলে রুই তাকে জিজ্ঞাসা করে, আমি হাতে একটু ব্যথা পেয়েছি, তাই তোমার সহ্য হচ্ছে না। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি করবে? নিং তার প্রশ্নে রেগে গিয়ে বলে, কি আর করব, আরেকটা মেয়েকে বিয়ে করে অনেকগুলো বাচ্চা কাচ্চা নিব, কিন্তু তোমার তো তা ভালো লাগবে না, তাই না? তাই আমাকে সেই সুযোগই দিও না। তুমি আমাকে কথা দিয়েছো না যে আমাকে ছেড়ে কখনো যাবে না, তাই এরপর থেকে আর কখনো আমার সামনে এরকম কথা বলবে না। রুই বুঝতে পারে নিং ওর কথায় মন খারাপ করেছে, তাই সে নিং এর রাগ ভাঙাতে তাকে কিস করে। নিং এটা দেখে বলে, ভালোই তো, ভবিষ্যতে আমাদের কখনো ঝগড়া হলে তুমি এভাবেই আমার রাগ ভাঙিও। এরপর ওরা আরো কিছুক্ষণ নিজেদের মতো সময় কাটায়। এদিকে আমরা জানতে পারি যে স্কারলেট গার্ডের বর্তমান বামদূত প্রথম প্রিন্সের কথায় মার্কিউসকে মারার জন্য লোক পাঠিয়েছিল, কিন্তু একথা সে সংগঠনের কমান্ডার জানতো না। স্কারলেট গার্ডের কমান্ডারের নাম হলো ডিং হুই। তাকে রাজা প্রাসাদে ডেকে নিয়ে গিয়ে তার এই গাফিলতির জন্য ইচ্ছা মতো বকা দেয় আর বলে যত তাড়াতাড়ি সম্ভব মার্কিউসকে যারা আক্রমণ করেছে তাদেরকে খুঁজে বের করতে। কিন্তু সে কোনো কিছু খুঁজে বের করার আগেই রুই ছদ্মবেশে স্কারলেট গার্ডের হেডকোয়ার্টারে ঢুকে সেই বামদূতকে মেরে ফেলে। সে আগের দিন যখন এখানে এসেছিল তখনই জানতে পেরেছিল এই লোকটাই মার্কিউসকে আক্রমণ করার জন্য দায়ী। আর এটা যেহেতু আগে রুইয়ের অফিস ছিল তাই সেখানে ঢুকতে ওর কোনো অসুবিধা হয়নি। কিছুক্ষণ পরে খবর সব জায়গায় ছড়িয়ে গেলে স্কারলেট গার্ডের কমান্ডার ডেংহুই আর মার্কিউস সেখানে চলে আসে। লোকটার লাশের পাশে লেখা ছিল, যে বা যারা মার্কিউসের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে মেরে ফেলা হবে। এসব দেখে মার্কিউস বুঝে যায় যে এটা নিশ্চয়ই তার মাস্টারের কাজ, কারণ সে ছাড়া মার্কিউসের জন্য এত বড় ঝুঁকি আর কেউ নিবে না। আর ডিংহুই ওই বিষয়টা আন্দাজ করতে পারে। অপরদিকে আমরা দেখতে পাই রাজা প্রিন্সেসকে তার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেয়, কিন্তু প্রিন্সেসের ভাই তাকে চিনতে পারবে কিনা এই নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়। তখন নিং তাকে লিউদাও হলের একটা আংটি দিয়ে বলে এটা সাথে থাকলে ইউয়ের রাজা তাকে নিশ্চয়ই চিনতে পারবে, আর সেই আংটিতে চাপ দিলে একটা ছোট সুই বেরিয়ে আসবে যাতে মানুষকে অজ্ঞান করার ওষুধ মেশানো আছে। এরপর তারা সেই প্যাগোডার সামনে চলে আসে যেখানে ইউয়ের রাজাকে রাখা হয়েছিল। আগেরবারের মতোই প্রিন্সেসের সাথে কাউকে ঢুকতে দেওয়া হয় না। সেই প্যাগোডার প্রত্যেক স্তরে স্তরে সুরক্ষার জন্য জাল বিছানো ছিল। তারা প্রিন্সেসকে ইউরাজার রুমে নিয়ে যায়, কিন্তু সে রাজাকে কিছু বলতে পারার আগেই তার মতো আরো 2 জন লোক সেখানে চলে আসে আর নিজেদেরকে প্রিন্স দাবি করতে থাকে। এই কাজটা তারা করেছিল যাতে শিওর হতে পারে যে প্রিন্সেস আসল রাজকুমার নাকি নকল। কিন্তু রাজা প্রিন্সেসকে খুব সহজেই চিনে যায়, কারণ যত যাই হোক সে তো তার বোন। এরপর তারা প্রিন্সেস আর রাজাকে সেই রুমে রেখে বাইরে চলে গেলে প্রিন্সেস তাকে জানায় আন রাজা যে 1 লাখ টিল স্বর্ণ মুক্তিপণ হিসেবে দাবি করেছিল তার অর্ধেকটা নিং ব্যাংক নোটে পরিবর্তন করে ফেলেছে। তারা রাজাকে নিয়ে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পরই তাদেরকে ব্যাংক নোটগুলো দিয়ে দেওয়া হবে। কিন্তু আন রাজ্যের লোকেদের উপর ভরসা নেই, তারা যে কোনো সময় নিজেদের কথার খেলাপ করতে পারে। তাই প্রিন্সেস তাকে বিভিন্ন রঙের একটা ক্রিম দিয়ে বলে পরিস্থিতি খারাপ হয়ে গেলে নিং একটা ঘুড়ির মাধ্যমে তার সাথে যোগাযোগ করবে। সেই ঘুড়িতে যে রং থাকবে রাজা যেন সেই রঙের ক্রিম কোন একটা জায়গায় লাগিয়ে দেয়। তারা তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে। নিং নিজে রাজাকে বাঁচাতে এসেছে শুনে সে খুবই খুশি হয়। প্রিন্সেস তাকে জানায় যে লিউদাও হলে যারা তাকে বাঁচাতে যুদ্ধে শহীদ হয়েছিল তাদেরকে ইউরাজ্যের লোকেরা বিশ্বাসঘাতক মনে করছে, তাই রাজা যেন নিজের হাতে তাদের নির্দোষ ঘোষণা করে একটা লিখিত আদেশ জারি করে। কিন্তু এই রাজা কম স্বার্থপর না। সে প্রিন্সেসকে বলে আমি জানি নিং শুধুমাত্র তার
তার ভাইদের নাম কলঙ্কমুক্ত করতে আমাকে এত দূর বাঁচাতে এসেছে। আমি যদি এত সহজে তাদেরকে লিখিত আদেশ জারির মাধ্যমে নির্দোষ প্রমাণ করে দিই তাহলে তো সে আমাকে আর বাঁচাবেই না। না, এ কাজ আমি করব না। তুমি গিয়ে তাকে বলে দাও আমাকে এখান থেকে উদ্ধার করে ঠিকঠাক মতো ইউরাজ্যে নিয়ে গেলেই নিং তার ভাইদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবে। প্রিন্সেস রাজার এই ব্যবহারে খুবই হতাশ হয়ে যায় আর সেখান থেকে বের হয়ে চলে আসে। সে নিংকে রাজার এই স্বার্থপরতার কথা জানায়। নিং এতে মোটেও অবাক হয় না, কারণ সে জানে রাজারা তো এমনই হয়, নিষ্ঠুর, স্বার্থপর আর ক্ষমতালোভী। কিন্তু তবুও সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়। সে প্রিন্সেসকে বলে এটা নিয়ে মন খারাপ না করে বাসায় ফিরে যেতে। তারপর নিং রুইয়ের সাথে দেখা করতে চলে যায়। রুই এদিকে সেই রাজ্যের প্রাক্তন রানীর মেমোরিয়াল ট্যাবলেটের সামনে সম্মান প্রদর্শন করতে আসে। সেখানকার এমন পরিত্যক্ত অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা রানীর কবরস্থান। এমনকি তার ছেলেও বোধহয় কখনো তার সাথে দেখা করতে আসেনি। রুই রানীকে কথা দেয় যে সে তার ছেলে দ্বিতীয় প্রিন্সকে যেভাবেই হোক এখানে নিয়ে আসবে। এরপর সেখান থেকে ফেরার পথে রুই খেয়াল করে নিং ওর জন্য বাইরে অপেক্ষা করছে। তারা তখন বৃষ্টির মধ্যে কিছুক্ষণ হাঁটে আর নিজেদের মনের যত দুঃখ কষ্ট আছে সব একে অপরের সাথে শেয়ার করে। এতে তাদের মন অনেকটা হালকা হয়। তারা এরপর একটা দোকানে গিয়ে ঢুকলেই রুই জানতে পারে নিং যখন স্পাই হিসেবে আনরাজ্যে ছিল তখন সে একজন দোকানদার হিসেবে কাজ করত। রুই এটা নিয়ে নিং এর সাথে অনেক মজা করে। সে নিংকে বলে চলো আজকে আমি তোমাকে শপিং করিয়ে দেব। তারপর রুই তাকে একের পর এক জামা ট্রায়াল দিয়ে আসতে বলে আর সবশেষে একটা লাল রঙের জামা পছন্দ করে। নিং এটা দেখে বলে এই লাল রঙের জামায় তো আমাকে একদম বিয়ের পাত্র লাগছে। লিউদা হলে প্রধান হিসেবে আমার তো কিছু মান সম্মান আছে, তাই না? এটা আমি কিভাবে পরি? কিন্তু রুই তার কোনো কথা না শুনে বলে যে এই পোশাকে তাকে দেখতে অনেক ভালো লাগছে, তাই এটাই কেনা হবে। নিংও আর এতে আপত্তি জানায় না এবং রুইকে একটা হেয়ার পিন কিনে দেয়। এরপর আমরা স্কারলেট গার্ডের ডান দূতকে দেখতে পাই। রুই এতদিন এই মেয়েটাকেই খুঁজছিল, কারণ সে মাস্কম্যানের সাথে হাত মিলিয়ে লিংলং সহ আনরাজ্যের অনেকগুলো স্পাইকে মেরে ফেলেছিল। এই মেয়েটার কাছে তখন খবর আসে যে সেই মাস্কম্যান অনেক আগেই মারা গেছে আর কিছুদিন আগে একটা মন্দিরে তার অনুসারীদেরকে কেউ একজন মেরে ফেলেছে। আবার আজকে তাদের বামদূতের মৃত্যুতে সে বুঝে যায় যে এসব কাজ নিশ্চয়ই রেনশিন করেছে। এভাবে চলতে থাকলে কিছুদিন পর সে নিজেও মারা পড়বে। তাই সে নিজে থেকে গুপ্ত সংকেত দিয়ে রুইকে দেখা করতে ডাকে। রাতে রুই তার সাথে দেখা করতে গেলে সে প্রথমে তার সব দোষের কথা স্বীকার করে নেয় আর এরপরই শুরু হয় তার অভিনয়। সে নাকি এখন প্রেগনেন্ট আর নিজের বাচ্চার ভবিষ্যৎ রক্ষার জন্য টাকার প্রয়োজনে সে এসব কাজ করেছে। এই মেয়েটা ভালো মতোই জানতো রুই কখনো প্রেগনেন্ট মহিলাকে আক্রমণ করে না আর এই বিষয়ে সুযোগ নিয়ে সে রুইকে বলে যে রানীর মৃত্যুর পিছনে কে দায়ী সেটা জানে। সে এক্ষুনি রুইকে সে খুনের কাছে নিয়ে যেতে পারবে। কিন্তু তার এই মায়া কান্নায় কোনো লাভ হয় না। রুই ঠিকই বুঝে যায় এই মেয়েটা তাকে ট্রাপে ফেলে মেরে ফেলার ফন্দি আটছে। তাইও নিংয়ের সাহায্যে মেয়েটাকে ওখানে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে সে রুইকে বলে দেয় যে রানীকে মারার পিছনে অন্য কেউ নয় বরং আন রাজার হাত ছিল। একথা শুনে রুইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মায়ের সমতুল্য রানী যে মানুষটাকে আজীবন নিজের সবটা দিয়ে ভালোবেসেছে শেষমেশ সেই তাকে খুন করলো। রুই ঠিক করে নেয় যে রাজাকে এই কাজের জন্য মাসুল দিতে হবে। কিন্তু রুইয়ের উপর এত মানসিক ধকল যাওয়ায় সে অনেক অসুস্থ হয়ে পড়ে। নিং তখন ওকে সারিয়ে তুলতে সারাক্ষণ ওর কাছাকাছি থাকে আর ওর সেবা করে। রুই কিছুটা সুস্থ হয়ে যাওয়ার পর নিং তাকে জানায় যে সে গুপ্তচরের কাছ থেকে খবর পেয়েছে 5 বছর আগে আনরাজা কোনো এক যুদ্ধ জেতার জন্য বাইপান ট্রাইবের সাথে হাত মিলিয়েছিল। রানী তা জেনে যাওয়ায় রাজার সাথে তার অনেক ঝগড়া হয়। তার এসব অপকর্ম জনগণের কাছে ফাঁস হয়ে যাবে এই ভয়ে রাজা রানীকে খুন করে ফেলে। কিন্তু নিং আরো সন্দেহ করে যে এই কাজে রানী নিজের ছেলেও হয়তোবা জড়িত। একথা শোনার পর রুই বেরিয়ে পড়ে দ্বিতীয় প্রিন্সের কাছ থেকে সত্য উদ্ঘাটনের জন্য। সে দ্বিতীয় প্রিন্সকে ড্রাগ দিয়ে জেনে যায় যে রাজা তাকে ক্রাউন প্রিন্স বানানোর লোভ দেখানোতে সে তার মায়ের বিরুদ্ধে চলে গিয়েছিল, যদিও রানীকে মারার পিছনে তার সরাসরি হাত ছিল না। রুই এসব শুনে খুবই রেগে যায়, কিন্তু তাও সে দ্বিতীয় প্রিন্সকে মারতে পারে না, কারণ যত যাই হোক সে রানীর একমাত্র সন্তান। কিন্তু তার মানে এই না যে সে তাকে এত সহজে ছেড়ে দেবে। যাই হোক, রুই সেখান থেকে ফিরে আসার সময় মার্কিউস তাকে দেখে ফেলে। সে পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে রুই তার মাস্টার রেনশিন, আর এ পর্যায়ে এসে রুইও নিজের পরিচয় আর লুকায় না। সে কিছু বিষয় জানার জন্য মার্কিউসের বাসায় চলে যায়। মার্কিউস তাকে জানায় যে রানীকে মারার এই পুরো ঘটনার পিছনে যে রাজনৈতিক চক্রান্ত হয়েছিল তাতে প্রথম প্রিন্স, তার শ্বশুর, এমনকি রানী নিজের বাবাও জড়িত ছিল। এটা শুনে রুই ঠিক করে ফেলে যে সে এদের মধ্যে প্রত্যেকের কাছ থেকে রানীর হত্যা করার প্রতিশোধ নেবে। পরদিন আমরা দেখতে পাই মার্কিউস মনের সুখে বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কারণ এতদিন পর সে তার মাস্টারকে ফিরে পেয়েছে। এজন্য সে অনেক খুশি। রাস্তা থেকে সে রুইয়ের জন্য একটা গোলাপ ফুল কেনে। তখনই হঠাৎ সে খেয়াল করে একটা দোকানের ভেতর চুইউকে একজন মহিলা অপমান করছে। রাজ্যের সবাই জানে যে চুইয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মার্কিউস তার সাথে ঠিকমতো কথাও বলে না, আর এ কারণে রাজ্যের মানুষের কাছে সে এখন হাসি ঠাট্টার শিকার। মহিলাটা চুইউকে বলে যে সে সারাক্ষণ ছেলে মানুষের মতো মিলিটারি ট্রেনিং আর অস্ত্রশস্ত্র নিয়ে থাকে বলে মার্কিউস তাকে পাত্তা দেয় না। ঠিক সে সময় সেখানে মার্কিউস চলে আসে আর চুইয়ের সাথে অনেক মিষ্টি করে কথা বলতে থাকে। সে এমন ভাব করে যেন চুইয়ের সাথে তার কোনো সমস্যাই নেই। মার্কিউস তার হাতে থাকা গোলাপ ফুলটা তার চুলে গুজে দেয়। তার এমন ব্যবহার দেখে চুইয়ে অনেক অবাক হয়ে যায় আর বাইরে এসে তাকে ধন্যবাদ জানায়। কিন্তু মার্কিউস তাকে বলে এটা কোনো ব্যাপার না, কিছুদিন পর এমনিতেই তো আমাদের বিয়ে হয়ে যাবে। আমরা যদি একে অপরের সাথে ঠিকঠাক মতো ব্যবহার করি তাহলে ভবিষ্যতে আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। মার্কিউসের আচরণে চুইয়ে তাকে কিছুটা পছন্দ করতে শুরু করে, কিন্তু তার এই খুশি বেশি দিন টেকে না। পরদিন সে ট্রেনিং গ্রাউন্ডে মার্কিউসের সাথে দেখা করতে গেলে সেখানে রুইকে দেখে ফেলে। সে
বুঝে যায় যে মার্কিউস অন্য কাউকে ভালোবাসে আর তাদের বিয়েটা শুধুমাত্র একটা পলিটিক্যাল ডিল। এই বিষয়ে সে অনেক কষ্ট পায়। এদিকে প্রিন্সেস আবার আন রাজার সাথে দেখা করতে যায়, কিন্তু রাজার হাবভাব থেকে বোঝাই যাচ্ছিল যে সে স্বর্ণ পাওয়ার পরও তাদের রাজাকে ছেড়ে দিবে না। সে নানান তালবাহানায় শুধু তাদের কাছ থেকে স্বর্ণগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অর্ধেক স্বর্ণ যেহেতু ব্যাংকনোটে পরিবর্তন হয়ে গিয়েছে তাই রাজা সেগুলো নিতে পারে না। প্রিন্সেস কিছুক্ষণ রাজার সাথে কথা বলে ফিরে আসে আর নিংকে সবকিছু জানিয়ে দেয়। নিং তখন সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই তাদের রাজাকে জেল থেকে মুক্ত করে আনবে, কিন্তু এই কাজটা অনেক রিস্কি। রাজাকে যে প্যাগোডায় রাখা হয়েছে সেখানকার সিকিউরিটি সিস্টেম অনেক শক্ত। তারা কিছুদিন প্যাগোডার চারদিক দিয়ে ঘোরাঘুরি করে সেখানকার স্ট্রাকচার বোঝার চেষ্টা করে। এই কাজ করতে গিয়েই শিসান একদিন ধরা পড়ে যায় অবস্থা। সে নিজেকে বাঁচাতে দৌড়ে গিয়ে একটা ব্রোথেলের রুমে ঢুকে পড়ে আর সেখানেই তার সাথে চুয়ের দেখা হয়। সে এখানে এসেছিল নিজের মনের দুঃখে কিছুক্ষণ একা সময় কাটাতে আর মদ খেতে। প্রহরীরা শিসানকে সেখানে ধরতে আসলে চুয়ে ওকে বাঁচিয়ে দেয়, কিন্তু এর বদলে সে শিসানকে তার সাথে বসে কিছুক্ষণ মদ খেতে বলে। শিসান তার মন ভালো করতে তাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে আর কৌশলে সেখান থেকে বের হয়ে যায়। শিসানের সাথে কথা বলে চুয়ের মন অনেকটা ভালো হয়ে যায়, তাই সে অপেক্ষা করতে থাকে কবে আবার শিসানের সাথে তার দেখা হবে। অপরদিকে নিং বুঝে যায় প্যাগোডার মধ্যে থেকে রাজাকে বাঁচিয়ে আনা সম্ভব না, কারণ সেখানকার প্রত্যেক ফ্লোরে ঘন্টা লাগিয়ে রাখা যেন বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। আবার ভিতরেও একের পর এক মরণফাঁদ বিছিয়ে রাখা হয়েছে। নিং সেগুলো পার করতে পারলেও রাজার পক্ষে তা সম্ভব না। তাছাড়া শুধুমাত্র সেই প্যাগোডা বাদে আন রাজ্যের অন্য সব জেল সম্পর্কে রুই খুঁটিনাটি সবকিছুই জানে। তাই তারা ঠিক করে আচমকা একদিন প্যাগোডায় আক্রমণ করে সেখানে আগুন লাগিয়ে দিবে, যেন তারা রাজাকে অন্য কোথাও নিয়ে যেতে বাধ্য হয়। তারপর সেখান থেকেই তারা রাজাকে উদ্ধার করবে। কিন্তু এই পুরোটা সময় আন রাজাকে চাপে রাখার জন্য রুই ওর প্রতিশোধের খেলা শুরু করে দেয়। প্ল্যান মোতাবেক রুই প্রথম প্রিন্সের শ্বশুরের আয়োজন করা একটা ভোজসভায় ডান্সার হিসেবে যায় আর কৌশলে তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে আসে। পরের দিনই সেই লোক মারা যায়, কিন্তু এই ঘটনার পুরো সন্দেহ গিয়ে পড়ে দ্বিতীয় প্রিন্সের ওপর। তাকে শাস্তি দেওয়ার জন্য প্রথম প্রিন্স রাজার কাছে অনেক অনুরোধ করে। দ্বিতীয় প্রিন্স তখন নিজেকে বাঁচাতে রাজার ড্রাগন আঁকা পোশাক প্রথম প্রিন্সের ঘরে রেখে দেয়। এই পোশাক কারো ঘরে থাকার মানে হলো সেই ব্যক্তি নিজে রাজা হওয়ার স্বপ্ন দেখছে। রাজা তার দুই প্রিন্সের মধ্যে এত ঝামেলা দেখে খুবই বিরক্ত হয়ে যায়, তাই সে প্রথম প্রিন্সকে নির্বাসনে পাঠিয়ে দেয় আর দ্বিতীয় প্রিন্সকে সীমানার শহর নজরদারির জন্য ট্রান্সফার করে দেয়। কিন্তু প্রথম প্রিন্স যখন শহর থেকে বের হয়ে যাচ্ছিল তখন রুই সেখানে এসে তাকে মেরে ফেলে আর তার মাথা কেটে রানীর কবরের সামনে রেখে দেয়। এই খবর রাজা জানতে পারার পর ডেং হুইকে ডেকে পুরো ঘটনার তল্লাশি চালাতে বলে। এদিকে নিং তার দলবল নিয়ে প্যাগোডায় আক্রমণ করে সেখানে আগুন লাগিয়ে দিয়ে আসে আর তারা ঠিক যা ভেবেছিল তাই হয়। রাজাকে সে জায়গা থেকে সরিয়ে অন্য একটা দ্বীপে নিয়ে বন্দী করে রাখা হয়। তোমরা হয়তোবা ভাবছো শত্রু রাজ্য থেকে ওরা রাজার নাকের ডগা দিয়ে এত কিছু করে ফেলছে, কিন্তু কেউ ওদের ধরতে পারছে না কেন? এর কারণ হলো পেছন থেকে ওদেরকে এতদিন মার্কিউস ব্যাকআপ দিয়ে এসেছে। যাই হোক, প্যাগোডায় আগুন লাগিয়ে আসার পথে শিসানের সাথে আবার চুয়ের দেখা হয়। শিসান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে চুয়ে তাকে ধরে বলে, দেখো আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি শুধু আর একটা দিন আমার সাথে বসে গল্প করো, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তার এত জোরাজুরিতে শিসান আর কোনো উপায় না পেয়ে তার সাথে একটা জায়গায় যায় আর সারা রাত গল্প করে। সে চুয়েকে শিখিয়ে দেয় কিভাবে মার্কিউসের মন জয় করতে হবে, কিন্তু এই সবকিছুর মধ্যে চুয়ের প্রতি শিসান কিছুটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু সে তো তা মানবে না। সে হলো রাজ্যের সবচেয়ে বড় প্লে বয়, তার পক্ষে কাউকে এত সহজে ভালোবাসা সম্ভবই না। পরের দিন চুয়ে শিসানের কথা মতো মার্কিউসের মন জয় করতে গেলে হঠাৎই বুঝতে পারে যে সে আসলে শিসানকে ভালোবেসে ফেলেছে। তাই মার্কিউসের সাথে আর সময় নষ্ট না করে সে শিসানের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে তার সাথে কিছুক্ষণ কথা বলতেই সে বুঝে যায় শিসান বোধহয় কখনোই তাকে ভালোবাসবে না। তাছাড়া কিছুদিন পর তারা এই রাজ্য ছেড়ে চলে যাবে, তাই তার পক্ষেও শিসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠবে না। সে তাই আর কিছু না বলে মনের সব দুঃখ কষ্ট জমা রেখে সেখান থেকে চলে যায়। অপরদিকে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে। আন রাজা আজ করতে পারে যে রেনশিন প্রতিশোধ নিতে ফিরে এসেছে, কারণ তার রানীকে হত্যার পিছনে যারা জড়িত ছিল তারা সবাই একে একে মারা পড়েছে। রাজার সাথে সাথে ডেংহুইকে ডেকে আদেশ দেয় যে সে যেন যত দ্রুত সম্ভব রুইকে খুঁজে বের করে, কিন্তু রুই তার থেকে এক ধাপে গিয়ে সে নিজেই ডেংহুইকে খবর পাঠায় যে সে যদি একা রুইয়ের সাথে দেখা করতে আসে আর তার সাথে ফাইট করে জিতে যায় তাহলে রুই নিজেই আত্মসমর্পণ করবে। সে যেদিন ডেংহুইকে দেখা করতে বলে সেদিন নিং তার লোকদের নিয়ে রাজাকে উদ্ধার করতে যাবে। তাদের প্ল্যান ছিল একদিক দিয়ে রুই আন রাজা এবং ডেংহুইকে ব্যস্ত রাখবে আর অন্য দিক দিয়ে নিং তাদের রাজাকে উদ্ধার করে শহর থেকে বেরিয়ে যাবে। তারা প্ল্যান মতো রাজার কাছে একটা ঘুড়ির সাহায্যে সংকেত পাঠিয়ে সেখানে কতজন গার্ড আছে তার সংখ্যা জিজ্ঞেস করে। রাজা একটি ছবির মাধ্যমে তাদেরকে সেই সংবাদ পাঠায়। কালকে তারা যে মিশনে বের হচ্ছে সেখানে কে বেঁচে ফিরবে আর কে মারা যাবে তার কোনো ঠিক নেই। এরকম পরিস্থিতি দেখে প্রিন্সেস মন খারাপ করে ছাদে বসে থাকে। সে লিউকে বলে, কালকে যদি নিং ভাইয়া রাজাকে বাঁচাতে না পারে তাহলে তো এখানকার লোকেরা আমাকে বন্দি করে ফেলবে। আমার অনেক ভয় লাগছে। তোমরা আমাকে ফেলে এখান থেকে চলে যাবে না তো? লিউ তখন প্রিন্সেসের মন ভালো করতে তাকে বলে, আপনি চাইলে আমার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ কান্না করতে পারেন, আর এত চিন্তা করবেন না। যাই হয়ে যাক না কেন আমরা আপনাকে ফেলে রেখে কোথাও যাব না। প্রিন্সেস তখন লিউয়ের কাঁধে মাথা রেখে ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা লিউ, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? লিউ তার উত্তরে বলে, বেসেছি তো, কিন্তু তাকে কখনো বুঝতে দেইনি। আমার হাতে আর কতই বা সময় আছে, আমি তো বেশি দিন বাঁচবো না, তাই তাকে আমার মনের কথা বলে কি বা লাভ। এই কথাগুলো বলার সময় লিউ প্রিন্সেসের দিকে তাকিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি সে আসলে প্রিন্সেসকেই ভালোবাসে, কিন্তু তাকে বলতে পারছিল না। প্রিন্সেসের মনে তার জন্য কিছু অনুভূতি থাকলেও সে হয়তোবা তা এখনো বুঝতে পারেনি। পরদিনই শুরু হয়ে যায় সেই রুদ্ধশ্বাস
মিশন। রুই নিংকে বলে সে তার কাজ শেষেই তাদের সাথে শহরের বাইরে দেখা করবে, তাই নিং যেন তার খেয়াল রাখে। এরপর তারা একে অপরকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রুই চলে যায় ডেংহুইয়ের সাথে দেখা করতে। তাদের দুজনের মধ্যেই দুর্দান্ত ফাইট শুরু হয়, কিন্তু তাদের কেউই যেন দমে যাওয়ার নয়। তারা ফাইট করতে করতে রাত হয়ে গেলে সেখানে স্কারলেট গার্ডের অনেকগুলো সদস্য চলে আসে। রুই বুঝতে পারে ডিংহুই তার ওয়াদা ভঙ্গ করেছে, কিন্তু এখন আর কি করার। রুই একাই সবার সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে রুই আহত হয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে বেঁধে আন রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজা রুইয়ের অবস্থা দেখে খুশি হয়ে ডেংহুইকে বলে সাথে সাথে তাকে মেরে ফেলতে, কিন্তু এখানেই আসে গল্পের নতুন টুইস্ট। রুই আসলে এতক্ষণ অজ্ঞান হওয়ার নাটক করছিল। স্কারলেট গার্ডের ভিতর এমন অনেক মানুষ আছে যাদেরকে রুইয়ের আগে সাহায্য করেছে। তাদের মধ্যে একজন রুইকে মারার অভিনয় করে তার হাতে একটা তলোয়ার রেখে দেয়, আর এর সাহায্যেই রুই রাজাকে আটক করে ফেলে। তারপর সে প্যালেস বেল বাজিয়ে রাজ্যের সব সরকারি কর্মকর্তাদের প্রাসাদের সামনে ডেকে নিয়ে আসে, আর তাদের সামনে রাজা সব কুকীর্তি ফাঁস করে দেয়। শুধু রানীকে মারার কথাই না, সে এটাও বলে যে রাজা এতকাল ধরে রাজ্যের জন্য স্কারলেট গার্ডের করা সব অবদান ইতিহাস থেকে মুছে ফেলেছে। সে স্কারলেট গার্ডের সদস্যদের মানুষ না, পোকামাকড়ের মতো এতদিন ব্যবহার করেছে। কিন্তু এত কিছুর পরেও রুই রাজাকে মারে না, কারণ সে মারা গেলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। রুই তাকে উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি রুইয়ের কথায় মেইনিং তার সাথীদের নিয়ে স্কারলেট গার্ডদের জন্য তৈরি করা তথ্য ভান্ডার পুড়িয়ে দেয়, যেন তারা মুক্ত হয়ে যেতে পারে। এমনকি তাদেরকে যে বিষ দিয়ে এতদিন নিয়ন্ত্রণ করা হয়েছে তার অ্যান্টিডোট সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এতে করে সেই সংগঠনের 65% সদস্যই পালিয়ে যায়, আর বাকি যারা বেঁচে ছিল ওরা রুইকে ধরার জন্য সারা শহর জুড়ে ছড়িয়ে পড়ে। অপরদিকে ইউরাজাকে বাঁচাতে লিউদা হলের সদস্যরা বেরিয়ে পড়ে। তারা ফানুসের মধ্যে স্লিপিং পাউডার মিশিয়ে উপরে উড়িয়ে দেয়। সেগুলো জায়গা মতো পৌঁছাতেই ফাটিয়ে ফেলা হয়, আর তার গন্ধে ওখানকার বেশিরভাগ মানুষই অজ্ঞান হয়ে পড়ে। এরপর লিউ গাছের সাথে একটা দড়ি বেঁধে তার অপর প্রান্ত সেই জেলখানার ছাদের সাথে লাগিয়ে দেয়, আর সেই দড়ির সাথে হুক লাগিয়ে তারা অনায়াসে নদী পার করে দ্বীপে পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো হঠাৎই সেখানে বৃষ্টি নেমে আসায় যেসব গার্ড অজ্ঞান হয়ে গিয়েছিল তারা নিজেদের জ্ঞান ফিরে পায়। তখন আর কোনো উপায় না দেখে নিং তার দলবল নিয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে। তারা একে একে ওখানকার সবাইকে মেরে শেষ পর্যন্ত রাজাকে উদ্ধার করে আনে। কিন্তু তারা যখন রাজাকে নিয়ে ফিরে আসছিল তখন আনরাজের সৈন্যরা তাদের উপর হঠাৎই আক্রমণ করে বসে, আর এই মারামারির মধ্যে রাজা আহত হয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারা রাজাকে নিয়ে শহরের বাইরে বেরিয়ে আসে। এদিকে ঘটে গেছে আরেক অঘটন। পরিস্থিতি খারাপ বুঝে কিছু স্কারলেট গার্ড প্রিন্সেসকে ধরতে চলে আসে। তাদের সাথে মারামারি করতে গিয়ে উপদেষ্টা আহত হয়ে যায়। প্রিন্সেস তখন উপদেষ্টাকে বাঁচাতে তার সঙ্গীদেরকে জোর করে সেখান থেকে বের করে দেয়, কিন্তু নিজে যায় না। এরপর স্কারলেট গার্ড তার দিকে ধেয়ে আসলে প্রিন্সেস সেই জায়গায় আগুন লাগিয়ে দেয়, আর তাকে সেই বিপদ থেকে মার্কিউস উদ্ধার করে আনে। কিন্তু শত্রু রাজ্যের লোকেরা পালিয়ে যাওয়ার পরও তাদের প্রিন্সকে বাঁচানোর কারণে মার্কিউসের উপর সবাই সন্দেহ করতে শুরু করে। এই বিষয়টা যখন রুই জানতে পারে তখন সে পরিস্থিতি এমন করে দেয় যাতে মার্কিউস বাধ্য হয়ে রুইয়ের উপর আক্রমণ করে। যেহেতু রুইকে রাজ্যের সবাই খুঁজছিল তাই তাকে মেরে ফেলতে পারলে এখন মার্কিউস নিজে প্রাণে বেঁচে যেতে পারবে, কিন্তু সে তো কখনোই তার মাস্টারকে মারবে না। রুই সেটা জানে বলে কৌশলে সবার সামনে সে মার্কিউসের হাতে নিজের জীবন দিয়ে দেয়। এতে মার্কিউস সবার কাছে হিরো হয়ে যায় ঠিকই, কিন্তু সে নিজের চোখে অনেক ছোট হয়ে যায়। এরপর ডিংহুই রুইয়ের দেহ নিয়ে গিয়ে পরদিন স্কারলেট গার্ডের হেডকোয়ার্টারের সামনে তাকে পুড়িয়ে ফেলে। মার্কিউস অসহায়ের মতো বাইরে থেকে সে সব দেখতে থাকে। সেদিনই আন রাজা প্রিন্সেসকে রাজদরবারে ডেকে পাঠায়। সে প্রিন্সেসের সামনে একটা ছুরি আর বিষ দিয়ে বলে এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে সে যেন আত্মহত্যা করে। এটাই একমাত্র তার জন্য এখন সহজ মৃত্যু হবে। এ পর্যায়ে সে প্রিন্সেস সবার সামনে তার নিজের আসল পরিচয় বলে দেয় যে সে আসলে একজন মেয়ে। তার পরিচয় জানতে পেরে মার্কিউস আর রাজা দুজনেরই চোখ কপালে উঠে যায়। প্রিন্সেস তখন রাজার কাছে গিয়ে তাকে বলে, আমার ভাই যে এখান থেকে পালিয়ে গেছে সেটা এখনো প্রিন্স দানিয়ান জানে না। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে খবর ছড়িয়ে দিতে পারেন যে আপনি ইউয়ের রাজাকে নিজে থেকে ছেড়ে দিয়েছেন, আর সে তার বদলে আমাকে আপনার কাছে বিয়ে করার জন্য রেখে গেছে। এতে করে অন্য রাজ্যের সামনে আপনার কিছুটা হলেও মান সম্মান রক্ষা হবে। তাছাড়া আমাকে বিয়ে করলে আপনি যৌতুক হিসেবে ইউরাজ্যের 3টা শহর পেয়ে যাবেন। প্রিন্সেসের কথা শুনে রাজা বুঝে যায় তাকে মারার চেয়ে যদি নিজের কাছে রেখে দেয় তাতেই তার বেশি লাভ। সে ঠিক করে দ্বিতীয় প্রিন্সকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করে তার সাথে প্রিন্সেসের বিয়ে দেবে। এদিকে মার্কিউস ও প্রিন্সেসের বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই শহরের বাইরে গিয়ে নিং জানতে পারে প্রিন্সেস এখনো আনরাজ্যেই রয়ে গেছে। আবার এদিকে রুইয়েরও কোনো খবর নেই। এরই মধ্যে তাদের রাজার জ্ঞান ফিরে আসায় নিং অন্যদের কাছে রাজাকে রাজধানীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে নিজে আনরাজ্যে ফিরে যায়। সেখানে গিয়ে সে রুইয়ের মৃত্যুর খবর জানতে পারে। এতে নিং মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। সে তখন ভেজা চোখে রুইয়ের দেওয়া জামাটা পরে তার সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করতে থাকে। নিং ঠিক করে নেয় যে প্রিন্সেসকে বাঁচানোর পর সে নিজে আত্মহত্যা করে রুইয়ের কাছে ফিরে যাবে। এদিকে মার্কিউস স্কারলেট গার্ডের কাছ থেকে রুইয়ের দেহাবশেষ সংগ্রহ করে তার জন্য একটা মেমোরিয়াল ট্যাবলেট বানায়। প্রিন্সেস রুইকে সম্মান জানাতে সেই জায়গায় গেলে তার পিছন পিছন একদল লোক তাকে আক্রমণ করার জন্য সেখানে পৌঁছে যায়। এই লোকগুলোকে নোবেল কনসার্ট পাঠিয়েছিল, কারণ মার্কিউস প্রিন্সেসের জন্য এত কিছু করছে এটা তার সহ্য হচ্ছিল না। মার্কিউস এই বিষয় জানতে পারলে সে নোবেল কনসার্টের উপর খুবই রেগে যায়, আর তাকে সোজা জানিয়ে দেয় যে সে যদি নিজের এই পাগলামো বন্ধ না করে তাহলে এর মাসুল তাকে ভয়ঙ্কর ভাবে দিতে হবে। এটা বলেই সে প্রিন্সেসকে বাঁচাতে বেরিয়ে পড়ে। কিন্তু সেই লোকগুলো যখন প্রিন্সেসকে আক্রমণ করে তখন তাকে বাঁচানোর জন্য সেখানে একটা মেয়ে চলে আসে। প্রিন্সেস তাকে দেখেই বুঝে যায় এটা তো আসলে রুই। তখন আমাদের 2 দিন আগেকার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রুই আসলে সেদিন মারা যায়নি, শুধুমাত্র আহত হয়েছিল। ডেংহুই এটা ঠিকই জানতো, কিন্তু সে রুইকে বাঁচিয়ে দেয় আর সবার সামনে তার মৃত্যুর নাটক সাজায়। রুই এতদিন স্কারলেট গার্ডের জন্য অনেক কিছু করেছে, তাই তাকে বাঁচানোর মাধ্যমে ডেংহুই
হই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে। যাই হোক, এরপর আমরা বর্তমানে ফিরে আসি। রুই যখন প্রিন্সেসকে বাঁচাতে ফাইট করছিল তখন সেই জায়গায় নিং চলে আসে। সে রুইকে নিজের চোখের সামনে দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। তারা দুজনে আবেগপ্রবণ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর নিজেদের আশ্বাস দেয় যে তাদের ভালোবাসার মানুষ এখনো বেঁচে আছে। প্রিন্সেস ও নিং আর রুইকে দেখে অনেক খুশি হয়ে যায়। নিং তখন তাকে নিয়ে ফিরে যেতে চাইলে প্রিন্সেস তাকে মানা করে দেয়, কারণ সেখান থেকে চলে গেলে সবাই আরো বিপদে পড়বে। তাছাড়া জীবনে প্রথমবার সে তার বুদ্ধিমত্তায় নিজের জন্য জায়গা করতে পেরেছে, সে আর ফিরে যাবে না। নিং তাকে এ বিষয়ে আর জোরাজুরি না করে রুইকে নিয়ে সেখান থেকে ইউরাজের উদ্দেশ্যে রওনা দেয়। এসব কিছু এতক্ষণ মার্কিউস বাইরে থেকে দেখছিল, কিন্তু সে এতটাই অনুতপ্ত যে রুইয়ের সামনে যাওয়ার সাহস করে উঠতে পারে না। অপরদিকে এমন এক ঘটনা ঘটে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আনরাজ্যের দ্বিতীয় প্রিন্স এখনো জানে না যে রাজা তাকে ক্রাউন প্রিন্স হিসেবে নির্বাচন করেছে। সে সীমান্ত শহরে কয়েকদিন জীবনযাপন করার পরে রাজার উপর এত রেগে যায় যে প্রতিশোধ নিতে বাইপান ট্রাইবের লোকদের সাথে হাত মিলিয়ে বসে। সে কৌশলে সীমান্তের গেট দিয়ে বাইপান ট্রাইবের রাজকুমার আর সেনাদের ঢোকার ব্যবস্থা করে দেয়। কিছুক্ষণ পরেই সে ক্রাউন প্রিন্স নির্বাচনের কথা জানতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এদিকে বাইপান ট্রাইবকে সীমানা অতিক্রম করতে দেখে সীমান্ত এলাকার গেটগুলোতে আগুন জ্বালানোর মাধ্যমে আশেপাশে সব শহরে সংকেত পাঠিয়ে দেওয়া হয়, আর এই সংকেত লিউদাও হলের সদস্যরা তাদের যাত্রাপথে দেখে ফেলে। কিন্তু সমস্যা হলো সীমান্ত এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরকে সংকেত দেওয়ার জন্য যে গেট স্থাপন করা হয়েছে সেখান থেকে কোনো সংকেত আসছে না। ওই শহরটার নাম হলো হেক্সিয়ান শহর, যা আন এবং ইউরাজ্যের মাঝামাঝি অবস্থিত। এটাকে যদি বাইপান ট্রাইব দখল করে ফেলে তাহলে একেই তো সেখানকার হাজার হাজার মানুষ মারা যাবে, সাথে ইউরাজ্যকে আক্রমণ করাও তাদের জন্য সহজ হয়ে পড়বে। তাই ইউরাজা সহ লিউদাও হলের সবাই সংকেত পাঠাতে সেই জায়গায় পৌঁছে যায় আর বাইপান ট্রাইবের লোকদের সাথে লড়াই শুরু করে দেয়। রাজা বিপদ সংকেত জ্বালানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সে বিপদের মধ্যে পড়ে যায়। রাজাকে বাঁচাতে চিয়ান নিজে অস্ত্রের সামনে চলে আসে। চিয়ান এত গুরুতরভাবে আহত হয়ে যায় যে সবাই বুঝতে পারে সে আর বাঁচবে না। তখন সে রাজার দিকে তাকিয়ে বলে, অন্তত এখন যদি আপনার মনে একটু সুবুদ্ধির উদয় হয়ে থাকে তাহলে বাইপানদের হাত থেকে নিজের রাজ্যের মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করুন। একজন রাজা হিসেবে নিজের দায়িত্ব থেকে আর মুখ ফিরিয়ে নেবেন না। এরপর সে লিউয়ের হাতে লিউদাও হলের শহীদ সেনাদের ব্যাচ দিয়ে সেখানে মৃত্যুবরণ করে। ওরা সবাই বুকে একরাশ কষ্ট নিয়ে চিয়ানকে দাফন করে হেক্সিয়ান শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছাতেই রাজা সেনা সদস্যদের নিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তারা খবর পায় বাইপান ট্রাইবের একজন রাজকুমার 5000 সৈন্য নিয়ে হেক্সিয়ান শহরের দিকে এগিয়ে আসছে। তারা সাথে সাথে আশেপাশের সব শহরের কাছে এ সংবাদ পাঠিয়ে দেয়। এরপরে শুরু হয় এক বড় যুদ্ধ। দুই পক্ষের পরপর ধাওয়া পাল্টা ধাওয়া আক্রমণ চলতে থাকে। এর এক পর্যায়ে শিসান এবং সুনলান শত্রুপক্ষের ভিতরে ঢুকে তাদের রাজকুমারকে হত্যা করতে সক্ষম হয়। লিডার মারা যাওয়ার পর বেইপানের সৈন্যরা পিছু হটতে শুরু করে। সবাই প্রথমে মনে করেছিল তারা জয়ী হয়েছে, কিন্তু তখনই দেখা যায় সুনলানের শরীরে অনেকগুলো তীর লেগে আছে। সে শিসানকে সাহায্য করতে গিয়ে নিজেই মারাত্মকভাবে আহত হয়েছিল। শিসান তার কাছে দৌড়ে চলে আসতেই সুনলান তাকে বলে, ভাইয়া তুমি সবসময় তো দেরি করে আসো কেন? জানো আমার কত ব্যথা করছে? এখন থেকে তো আমাকে সবাই হিরো মনে করবে, তাই না? শিসান কাঁদতে কাঁদতে তাকে বলে যে সে সবসময় একজন হিরো ছিল। একথা শুনে সুনলান তার কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু তার মৃত্যুতে যুদ্ধ শেষ হয়ে যায়নি। বাইপান রাজ্যের একজন রাজকুমার মারা যাওয়ায় সেখানকার রাজা আরেকজন রাজকুমারকে হেক্সিয়ান শহর আক্রমণ করতে পাঠিয়েছে। এরপর আবার যুদ্ধ হলে মৃত্যু অবধারিত জেনে শিসান লিউকে আনরাজ্যের রাজধানীতে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। সে চাচ্ছিল অন্তত লিউ যেন বেঁচে থাকে। লিউ সেটা বুঝতে পারলেও তার মনে তখন একটা কথাই ছিল, যত দ্রুত সম্ভব খবর পৌঁছাতে হবে, কারণ সাহায্য না এলে শিসান এবং বাকিরা বাঁচবে না। তাই সে দিন রাত না থেমে ছুটতে থাকে রাজধানীর উদ্দেশ্যে। তার শরীর এমনিতেই দুর্বল ছিল, কিন্তু সে থামেনি। এদিকে রাস্তায় নিং আর রুই হেক্সিয়ান শহরের অবস্থা সম্পর্কে জানতে পারে, কিন্তু তারা তখনও সে শহর থেকে অনেক দূরে ছিল। তাই নিং রুইকে নিয়ে আবারও আন রাজধানীতে ফেরত যায়, কারণ সেখানে তারা দ্রুত পৌঁছে সাহায্য চাইতে পারবে। অন্যদিকে লিউ প্রায় রাজধানীর সীমানায় পৌঁছে যায়, কিন্তু তার ঘোড়াটা আর চলতে পারে না। তাই সে পায়ে হেঁটে রাজধানীর থেকে দৌড় দেওয়া শুরু করে। শেষ পর্যন্ত সে মার্কিউসের বাসায় এসে উপস্থিত হয় আর তাকে হেক্সিয়ান শহরে কি হচ্ছে সেসব জানিয়ে দেয়। কিন্তু এতক্ষণে লিউয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে প্রিন্সেসের কোলে ঢলে পড়ে আর জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাকে জানিয়ে দেয় যে সে সবসময় প্রিন্সেসকে ভালোবাসত, কিন্তু তাকে সেটা বলে উঠতে পারেনি। এই জীবনে না হলেও পরের জীবনে যেন তারা একসঙ্গে থাকতে পারে। তারপর লিউ প্রিন্সেসের কোলে মাথা রেখে শান্তভাবে মারা যায়। এদিকে দ্বিতীয় প্রিন্স এসব কাণ্ড বাঁধিয়ে দিয়ে একদম নিরীহ ছেলের মতো রাজার সামনে গিয়ে উপস্থিত হয়। সে রাজাকে বাইপানদের ব্যাপারে কিছুই বলে না, কিন্তু মার্কিউস তো এ সম্পর্কে সবই জেনে গেছে। সে সোজা রাজার কাছে গিয়ে দ্বিতীয় প্রিন্সের এসব কুকর্ম ফাঁস করে দেয় আর তাড়াতাড়ি হেক্সিয়ান শহরে সৈন্য সামন্ত পাঠাতে বলে। কিন্তু রাজার মাথা যেন অন্যভাবে কাজ করে। সে দ্বিতীয় প্রিন্সকে তো কিছু বলেই না, উল্টো মার্কিউস আর প্রিন্সেসকে একসাথে বন্দী করে রেখে দেয়। সেভাবে বাইপানরা এখন যা করছে করুক, তারা যদি আনরাজের দিকে আসে তখন তাদের সাথে হাত মিলিয়ে পরিস্থিতি সামলে নেওয়া যাবে, কিন্তু সে তার ছেলেকে শাস্তি দেবে না। তবে তার এই পরিকল্পনা সফল হয় না, কারণ চু এ ছদ্মবেশে মার্কিউসের বাসায় এসে তাকে আর প্রিন্সেসকে মুক্ত করে দেয়। আর এদিকে নিং এবং রুইও এসব কিছুর খবর পেয়ে যায়। তারা দুজনেই রাজ্যাভিষেকের সময় আনরাজ এবং দ্বিতীয় প্রিন্সকে আটক করে তাদের কারসাজি সবার সামনে প্রকাশ করে দেয়। এই পর্যায়ে এসে দ্বিতীয় প্রিন্সের উপর রুই এতটাই ক্ষেপে যায় যে শেষ পর্যন্ত সে তাকে মেরেই ফেলে। রাজার এত কুকর্মের কারণে সেখানকার মিনিস্টাররাও তাকে আর সাহায্য করতে আসে না। এমন সময় সেখানে মার্কিউস এসে হাজির হয়, আর সে নিংকে সাহায্য করার বদলে উল্টো রুইকে অজ্ঞান করে ফেলে এবং নিংকে বন্দি বানিয়ে জেলে পাঠিয়ে দেয়। মানে এরকম খারাপ পরিস্থিতির মধ্যে ওই ছেলের মাথায় প্রেম ভালোবাসা ঘুরপাক খাচ্ছিল। এতদিন পর সে যেই এক সুযোগ পেয়েছে
নিং আর রুইকে আলাদা করার কাজে লেগে পড়েছে। যাই হোক, এরকম একটা কাণ্ড ঘটানোর পরেও মার্কিউস অন্তত রাজাকে ছেড়ে দেয় না। সে রাজার পেটে ছুরি মেরে এমন অভিনয় করে যেন সে কিছুই করেনি, আর রাজাকে বাঁচাতে দেরি হয় সে অনেক কষ্ট পাচ্ছে। মার্কিউস রাজা মরার আগে তার কাছ থেকে তৃতীয় প্রিন্সকে রাজা করার আদেশ আদায় করে নেয় এবং যতদিন না পর্যন্ত প্রিন্স বড় হবে ততদিন এই সমগ্র রাজ্যের দায়িত্ব মার্কিউস সামলাবে। অতঃপর নোবেল কনসোর্টকে রাজমাতা ঘোষণা করে তৃতীয় প্রিন্সের রাজ্যাভিষেক হয়। পরের দিন মার্কিউস রাজ্যের সব সৈন্য সামন্ত নিয়ে হেক্সিয়ান শহরের উদ্দেশ্যে রওনা দিবে বলে ঠিক করে, কিন্তু তার আগে সে রুইকে ড্রাগ দিয়ে তার সাথে বিয়ে করার জন্য রেডি করায়। কিন্তু মার্কিউস কি আর নিংকে বেশিক্ষণ জেলে বন্দী করে রাখতে পারবে? সে রুইকে খুঁজতে সেখানে চলে আসে আর মার্কিউসকে বেশ মারধর করে। নিং তাকে বলে, তোমার মতো কাপুরুষ আমি একটাও দেখিনি। যদি সত্যিকার অর্থে পুরুষ মানুষ হতে চাও তাহলে রুইয়ের প্রতি তোমার এই যে অবসেশন আছে সেটাকে ছেড়ে দাও আর ঠিকঠাক মতো নিজের দায়িত্ব পালন করো। এটা বলে নিং রুইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রিন্সেস মার্কিউসের কাছে এসে তাকে একটা চিঠি দিয়ে বলে, এই বিপদের সময় আনরাজ্য একা বাইপানদের হারাতে পারবে না, তাই ইউরাজা তাদের সাথে জোট গঠন করতে চায়। এই দুরাজ্যের সম্পর্ককে আরো বন্ধুত্বপূর্ণ করতে প্রিন্সেস মার্কিউসকে বিয়ে করার প্রস্তাব দেয়। সে তখন রুইয়ের ফেলে যাওয়া বিয়ের পোশাক পরে মার্কিউসকে বিয়ে করে ফেলে। পরদিনই মার্কিউস চুউয়ের বাবার সাথে 30,000 সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে আর 2 দিনের মধ্যে হেক্সিয়ান শহরে পৌঁছে যায়। এদিকে নিং আর রুইও সেখানে চলে আসে। এরপর বাইপান ট্রাইবের সাথে যুদ্ধের সময় তারা সফলভাবে বাইপান রাজকুমারকে বন্দী বানিয়ে ফেলে। নিং যুদ্ধ শেষে চিয়ান, সুনলান আর লিউয়ের মৃত্যুর খবর জানতে পারে। সে জানতো লিউ বেশি দিন বাঁচবে না, কিন্তু সে যে এত তাড়াতাড়ি মারা যাবে নিং সেটা ভাবতে পারেনি। সে রাতে শিসানের সাথে বসে তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা স্মরণ করতে থাকে। এদিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে যায়। বাইপানদের রাজকুমার পরাজয় মেনে ইউয়ের রাজার কাছে আত্মসমর্পণ করতে আসে। এতদিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরে আত্মসমর্পণ যেন সবার কাছে একটা বড় স্বস্তি বয়ে আনে। কিন্তু তখনই এমন এক ঘটনা ঘটে যা কেউ কল্পনাই করেনি। আত্মসমর্পণের নিয়ম অনুযায়ী রাজকুমার রাজার সামনে তার মুকুট বাক্সটা তুলে ধরে যেখানে বোম লুকানো ছিল। বাক্সটি খুলতেই সেই জায়গায় ব্যাপক বিস্ফোরণ ঘটে আর বাইপান রাজকুমার সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ইউ রাজা সহ চুউয়ের বাবা গুরুতরভাবে আহত হয়ে মারা যায়। সাথে সাথে রাজ্য জুড়ে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরের দৃশ্যে আমাদেরকে ইউ রাজ্যের প্রাসাদ দেখানো হয়। সেখানে সবাই রাজার মৃত্যুর খবর জেনে গেলেই শুরু হয় বিশৃঙ্খলা, কারণ সিংহাসন এখন খালি। প্রাইম মিনিস্টার এই সুযোগকে কাজে লাগিয়ে প্রিন্স দানিয়ানকে রাজার মৃত্যুর পিছনে ষড়যন্ত্রকারী প্রমাণ করতে উঠে পড়ে লাগে। সে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঘিরে ফেলে এবং নিজের লোকজনকে দিয়ে তাকে বন্দী করার চেষ্টা করে। সে চাচ্ছিল রানী জন্ম দেওয়া সন্তানই যেন রাজা হয়, তাহলে রাজপরিবারের ক্ষমতা পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু তার এই উদ্দেশ্য আর সফল হয় না, কারণ সেই মুহূর্তে প্রাসাদে নিং এবং রুই চলে আসে। তারা জানায় রাজা মারা যাওয়ার আগে প্রিন্স দানিয়ানকে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে দায়ভার দিয়ে গেছে। সাথে তিনি লিউদাও হলে শহীদ সেনাদের নির্দোষ ঘোষণা করে লিখিত ফরমান জারি করেছেন। তবে প্রিন্স দানিয়ানকে ইউরাজ্যের রানী এবং তার অনাগত সন্তানকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে এবং পুরনো অভিজ্ঞ কর্মকর্তাদের সম্মান করতে হবে। যেহেতু এই শর্ত মানলে প্রাইম মিনিস্টারের কোনো ক্ষতি হবে না, তাই সে প্রিন্স দানিয়ানকে নতুন রাজা হিসেবে মেনে নেয়। অপরদিকে এতদিন ধরে ইউরাজ্যের প্রতি নিংয়ের অবদানের জন্য তাকে সেই রাজ্যের মার্কিউস হিসেবে ঘোষণা করা হয়। রুই তখন প্রিন্স দানিয়ানকে আর দেরি না করে হেক্সিয়ান শহরে সাহায্য পাঠাতে অনুরোধ করে, কারণ যেহেতু বাইপান রাজকুমার পালিয়ে গেছে তার মানে তারা আবার আক্রমণ করবে। প্রিন্স তাকে জানায় যে সে 5 দিনের মধ্যে নিজে 20,000 সৈন্য নিয়ে সেখানে পৌঁছে যাবে, কিন্তু এত বড় সৈন্যবাহিনী নিয়ে পৌঁছাতে যেহেতু একটু দেরি হবে, ততক্ষণ পর্যন্ত নিংকে পরিস্থিতি সামলানোর জন্য 2,000 সেনা দেওয়া হয়। এরপরে প্রাইম মিনিস্টার নিংয়ের সাথে দেখা করে তাকে দেওয়া বিষের একটা পার্মানেন্ট অ্যান্টিডোট দিয়ে দেয়, যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। তারা আবার হেক্সিয়ান শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে চুউয়ে এবং ডেংহুই তাদের সৈন্যবহর নিয়ে সেখানে পৌঁছে যায়। টানা কয়েকদিন তারা বাইপানদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। এর মধ্যে একদিন সেখানে সাধারণ মানুষের জন্য খাবার নিয়ে প্রিন্সেস চলে আসে। এতদিন পর সবার সাথে দেখা হয়ে প্রিন্সেস অনেক খুশি হয়ে যায়। রুই তখন প্রিন্সেসকে আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে, মার্কিউসের সাথে তার কোনো সমস্যা হচ্ছে না তো। প্রিন্সেস তাকে জানায় যে তাদের সম্পর্কে সম্মান এবং দায়িত্ববোধ আছে, কিন্তু সে লিউকে এখনো ভুলতে পারেনি। হয়তোবা যখন সে বুড়ি হয়ে যাবে তখনও লিউকে ভুলতে পারবে না। তাহলে কি মার্কিউসের সাথে সম্পর্ক রেখে সে ভুল করছে? রুই তখন তাকে বলে লিউ প্রিন্সেসের জীবনে আসা সেই ভালোবাসা যা তার হৃদয়ের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে আজীবন থেকে যাবে। এতে খারাপ লাগার কিছু নেই। মার্কিউসের প্রতি হয়তো ভবিষ্যতে তার অনুভূতি জন্মাবে, সে যেন নিজেকে একটু সময় দেয়। এদিকে আমরা চুউয়ে আর শিসানকে একে অপরের কাছাকাছি আসতে দেখি, কিন্তু তখনও শিসান তার ভালোবাসার কথা প্রকাশ করে না। চুউয়ে তাকে বলে, আমরা একটা যুদ্ধের মাঝে আছি, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো, তাহলে বলতে কি সমস্যা? শিসানের উত্তরে তাকে বলে, এমন অশুভ কথা আর কখনো বলবে না। তুমি আরো কয়েক দশক আনন্দের সাথে বেঁচে থাকবে। আমি যেভাবেই হোক এই যুদ্ধে তোমাকে রক্ষা করার চেষ্টা করব। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর চুউয়ে তার দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরদিন যুদ্ধের ময়দানে তারা আবার লড়াই করতে গেলে মার্কিউসের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তারা বিপদে পড়ে যায়। যুদ্ধের এক পর্যায়ে মার্কিউসকে বাঁচাতে ডেংহুই নিজের জীবন দিয়ে দেয়। তার মৃত্যুতে মার্কিউস ভেতর থেকে ভেঙে পড়ে। এদিকে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে দেখে নিং এবং শিসান দুই দিক থেকে শহরের ভিতর ফিরে আসার সিদ্ধান্ত নেয়। শিসান চুউয়েকে নিয়ে সেখান থেকে ফিরেই যাচ্ছিল, ঠিক তখনই আচমকা বোমা হামলা হয়। সেই বিস্ফোরণে শিসান মারাত্মকভাবে আহত হয় এবং তার দৃষ্টিশক্তি চলে যায়, কিন্তু সে তখনও থেমে থাকে না। সে চুউয়েকে ঘোড়ায় তুলে দিয়ে তাকে শহরে পাঠিয়ে দেয় আর নিজের শত্রু সেনাদের পেছন থেকে আটকে রাখে। অবশেষে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে শিসান নিজের জীবন বিসর্জন দেয়। চুউয়ে দূর থেকে অসহায়ের মতো তার নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে। তার মৃত্যুতে নিং মানসিক
মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। সে উঠানের সামনে দাঁড়িয়ে তার হারিয়ে যাওয়া সাথীদের কথা চিন্তা করে অঝরে কান্না করতে থাকে। রুই তখন সেখানে আসলে নিং তাকে কথা দিতে বলে যেন সেও বাকিদের মতো তাকে ছেড়ে চলে না যায়। রুই তাকে বলে, আমি কথা দিচ্ছি এ যুদ্ধে যেভাবেই হোক বেঁচে থাকার চেষ্টা করব, কিন্তু তার বদলে তোমাকে কথা দিতে হবে যে তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলবে না। কিন্তু তাদের দেওয়া এই কথা কি তারা রাখতে পারবে? সেদিন রাতই যেন এই প্রশ্নের উত্তর নিয়ে আসে। মার্কিউস যুদ্ধের ময়দানে তার ভুলের জন্য এতটাই অনুতপ্ত হয়ে যায় যে সে কাউকে না বলে বাইপানদের রাজা এবং রাজকুমারকে মারতে নিজেই বেরিয়ে পড়ে। বাকিরা এক কথা জানতে পারলে নিং তাকে বাঁচাতে ছুটে যায়। সে মার্কিউসকে বোঝায় যে তার উপর এখন পুরো আনরাজ্যের দায়িত্ব রয়েছে, সে মরে গেলে পুরো রাজ্য ধ্বংসের পথে চলে যাবে, তাই এরকম উল্টোপাল্টা সিদ্ধান্ত যেন সে আর না নেয়। এদিকে শত্রুপক্ষের পরপর পাল্টা আক্রমণে তারা দুজনেই দিশেহারা হয়ে পড়ে। নিং মার্কিউসকে বাঁচাতে তাকে সিটি গেটের উপরে পাঠিয়ে দেয়, নিজে সবার সাথে ফাইট করতে থাকে। কিন্তু এক পর্যায়ে নিং এত আহত হয়ে যায় যে সে বুঝতে পারে রুইকে দেওয়া কথা বোধহয় সে আর রাখতে পারবে না। রুই নিজের চোখের সামনে নিংকে শত্রুপক্ষের কাছে শেষ হয়ে যেতে দেখে, কিন্তু সে কিছুই করতে পারে না। এই বিষয়টা সে কিভাবে মেনে নেবে? সে ঠিক করে নেয় যে যুদ্ধের কারণে নিং নিজের জীবন বিসর্জন দিয়েছে, সে তার শেষ দেখে ছাড়বে। তাই সে বাকিদের সহায়তায় ছদ্মবেশে বাইপানদের আস্তানায় ঢুকে তাদের রাজা আর রাজকুমারকে একসাথে মেরে ফেলে। কিন্তু নিংকে ছাড়া তো তার জীবন বড়ই একা, তার আর এখন বেঁচে থাকার কোনোই মানে নেই। তাই সে বাকিদের সাথে নিজেকেও বোম মেরে সেখানে শেষ করে দেয়। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে ইউ এবং আনরাজ্যে আবার শান্তি ফিরে আসে। গল্পের শেষে আমরা দেখতে পাই বহু বছর পর একদিন চুয়ে একটা সুন্দর বাগানে আসে। সেখানে সে সাদা ঘোড়ায় চড়ে একটা ছোট ছেলেকে তার দিকে এগিয়ে আসতে দেখে। সে ছেলেটা তার কাছে এসে বলে তার নাম নিং শিসান আর তার বোনের নাম হলো রেনলিউ। মানে এই ছেলেটা নিং আর রুইয়ের সন্তান, কিন্তু তার মানে এই না যে তারা বেঁচে আছে। আসলে এত বছর পর চুয়ে নিজে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে আর তাকে নিয়ে যেতে এই ছেলেটা এসেছে। চুয়ে তাকে দেখে বুঝে যায় যে সে অবশেষে তার ভালোবাসার মানুষ এবং বন্ধুদের সাথে দেখা করতে পারবে। সে ছেলেটিকে জড়িয়ে ধরে দেখতে পায় সামনে ওরা সবাই তাকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসছে। আর এরই মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আ জার্নি টু লাভ ড্রামার হৃদয় বিদারক গল্প। এই গল্পের শেষটা শুধু কষ্টের নয়, এর মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্যও আছে। তারা হয়তো সবাই একসাথে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেনি, কিন্তু একে অপরের জন্য যে ভালোবাসা আর ত্যাগ দেখিয়েছে সেটাই তাদের এই যাত্রাকে এক অনন্য রূপ দিয়েছে। গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু তাদের রেখে যাওয়া অনুভূতিগুলো এত সহজে শেষ হওয়ার নয়। তো বন্ধুরা, এই জার্নি টু লাভ ড্রামার পুরো গল্পটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এমন আরো অনেক সুন্দর সুন্দর ড্রামা ও সিনেমার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।